বাংলা লিংক বাংলা বলে। বাংলার পথে। বাংলা লিংক বাংলার পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, গত পর্বে আমরা এসেছি গারো পাহাড়ের ছায়াকেরা নেত্রকোনা জেলায়। দেখেছি নেত্রকোনা শহর সহ আশেপাশের অনেক স্পট। আজ আমাদের নেত্রকোনা অভিযান শেষ হবে, তো দৌড়ে শুরুতে জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর ও বিজয়ের নাম। গত পর্বের কুইজ ছিল নেত্রকোনার বিজয়পুরে কিসের খনি রয়েছে। এর সঠিক উত্তর চীনামাটির খনি। এবারে ৩,৪৬২টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে ৩,১৩৬টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন নোয়াখালীর সুধারামের হায়দার আলী। কংগ্রাচুলেশনস। আর আমরা এসে গেছি নেত্রকোনা দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর তীরে। সোমেশ্বরী নদীতে কয়লা তোলা হয়, পাথর তোলা হয়, আর একটা খুব দারুণ জিনিস তোলা হয়, সেটা হচ্ছে সিলিকন। সিলিকনটা খুবই দামি একটা বালু, এইখানে থেকে এগুলোও পাওয়া যায়। সোমেশ্বরী নদীতে তোলা এই কয়লা দেখেন, গুড়া গুড়া কয়লা। কয়লাটা তোলে কেমনে? কয়লা দেখে যে কিভাবে? মাটির ভিতরে ঘামছে। এক মন কয়লা তুলতে কতক্ষণ সময় লাগে? আমরা তো শুনছিলাম যে কি দিয়ে এইভাবে শিখটা কই, সেটা কই, শিখ কোথায়? আচ্ছা, শুকনার সময় শীতের কালে বেশি হয় নাকি? আচ্ছা, মানে ঢল যত আসবে তত কয়লা। এই বস্তায় কতখানি ধরে কয়লা? বস্তায় আপনার 10 বারি, মানে এক মন হয়? 1 মনের উপরে হয়। 1 মনের উপরে 1 মন 2 ধরা হয়। তাহলে এটার দাম কত হচ্ছে? এটার দাম হচ্ছে আপনার 200 টাকা। সুসঙ্গ দুর্গাপুর শহর থেকে সোজা পশ্চিম দিকে বাজার পার হয়ে এলেই সোমেশ্বরী নদীর তেরি বাজার ঘাট। এই ঘাটে এলেই দেখতে পাবেন নদী থেকে কয়লা তোলার দৃশ্য। এলাকার নিম্নবিত্ত মানুষের জন্য এই নদী আশীর্বাদ স্বরূপ। সারা বছরই সোমেশ্বরীতে কয়লা তোলা হয়। এই নদীর বালু বাংলাদেশের শ্রেষ্ঠ বালু। সোমেশ্বরী একটি পাহাড়ি নদী। ভারতের গারো পাহাড়ের গা বেয়ে বিভিন্ন কয়লা খনির পানি চুইয়ে সোমেশ্বরী নেমে এসেছে, বাংলাদেশে মিশেছে কংস নদীর সাথে। আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সোমেশ্বরী ছোট নদীর নাম হলেও বর্ষাকাল ছাড়া বছরের অন্যান্য সময় হাঁটু জলই থাকে। আমরা এখন সোমেশ্বরী নদী পার হচ্ছি ভাই। পার হয়ে ওটার জায়গার নাম কি? শিবগঞ্জ যাচ্ছি আমরা। আর এই সোমেশ্বরী নদীতে একটা মাছ ছিল, প্রচুর একটা মাছ পাওয়া যেত। বা মাছটার নাম কি? মাসুল মাছ। সেই মাছটা এখন আর পাওয়া যায় না, যদিও দু একটা পাওয়া যায়, সেটা কোথায় যায় কেউ বলতে পারে না। আমরা খুব চেষ্টা করছিলাম মাসুল মাছ দিয়ে ভাত খাওয়ার, কিন্তু সম্ভব হয়নি। মাছটা প্রায় বিলুপ্ত। সোমেশ্বরী নদীর আগের নাম ছিল শিমসাং। সুসঙ্গ রাজ্যের প্রতিষ্ঠাতা সোমেশ্বর পাঠক তার নামে এই নদীর নামকরণ করেছেন সোমেশ্বরী। যেহেতু এটি একটি পাহাড়ি নদী, তাই পাহাড়ে বৃষ্টি হলে সোমেশ্বরীর নদীর তীরে বান ডাকে। নদী পার হওয়ার সময় দৃশ্যটা চমৎকার। দূরে যে পাহাড়টি দেখছেন ওটি গারো পাহাড়। তবে পাহাড়গুলো সবই ভারতের মধ্যে। এই নদীর মূল স্রোতধারা দিক পরিবর্তিত হয়ে বর্তমান নদীটির জন্ম হয়েছে। মূল নদীটি এখন মৃত। বাংলা লিংক। বন্ধুরা, নদী পার হয়ে আমরা চলেছি কুল্লাগড়ার দিকে। তো যেতে পথে জেনে নিন নেত্রকোনার সাধারণ কিছু তথ্য। বাংলাদেশের উত্তর সীমান্তে গারো পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা নৈসর্গিক সৌন্দর্যের জেলা নেত্রকোনা। এ জেলার আয়তন 2810 বর্গ কিলোমিটার। ঢাকা বিভাগের আওতাধীন নেত্রকোনা জেলার উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে কিশোরগঞ্জ, পূর্বে সুনামগঞ্জ এবং পশ্চিমে ময়মনসিংহ। এই জেলার লোকসংখ্যা 20 লক্ষের মতো, শিক্ষিতের হার 50%। ঢাকা থেকে সড়কপথে নেত্রকোনা দূরত্ব 159 কিলোমিটার। যেতে সময় লাগে 3-3.5 ঘন্টা। ভাড়া
200 টাকার মতো। সদরে থাকার ভালো হোটেল তেমন একটা নেই, তবে খাবার এবং পানি ভালো। 1984 সালের 1 ফেব্রুয়ারি নেত্রকোনা জেলায় উন্নীত হয়েছে। এ জেলায় রয়েছে 10টি উপজেলা, 4টি পৌরসভা, 84টি ইউনিয়ন এবং 2282টি গ্রাম। মহান স্বাধীনতা যুদ্ধে নেত্রকোনা 11 নম্বর সেক্টরের অধীন ছিল। আর আমরা এসে গেছি রামকৃষ্ণ আশ্রমে। এটি একটি হিন্দুদের উপাসনালয়। স্থাপিত হয়েছে বাংলা 1343 সালে। বিস্তীর্ণ সবুজের মাঝে কমলা রঙের স্থাপনাটি দূর থেকে চট করে চোখে পড়ে, দেখতেও সুন্দর লাগে। বাংলা লিংক। হ্যাঁ, আমরা এখন চলেছি দুর্গাপুর শহর থেকে 5 কিলোমিটার উত্তরে বারাতলি গ্রামে। উদ্দেশ্য হাজং মাতা শহীদ রাশিমণি স্মৃতিসৌধ। গত পর্বে আপনারা টঙ্ক স্মৃতিসৌধ দেখেছেন। দুর্গাপুর এলাকায় হাজং সম্প্রদায়ের সংগ্রামের এটি আরেকটি স্মৃতিসৌধ। রাশিমণি একজন হাজং নারী নেত্রী ছিলেন। নিঃসন্তান হয়েও হাজংদের অধিকার রক্ষার প্রতীক রাশিমণি হাজং সম্প্রদায়ের কাছে হাজং মাতা নামেই পরিচিত। টঙ্ক প্রথার বিরুদ্ধে পুরুষের পাশাপাশি মহিলাদেরও সংগঠিত করার কাজে তিনি নিয়োজিত ছিলেন। তার নেতৃত্বে মহিলা আত্মরক্ষা সমিতি নামে একটি সংগঠন গড়ে ওঠে। রাশিমণির বাড়ি ছিল এই পাশের গ্রাম বকঝগড়ায়। সেদিন বিরিশিরি থেকে একজন ম্যাজিস্ট্রেট ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল বাহিনী নিয়ে মুল্লাগড়া গ্রামের টঙ্ক আন্দোলনের নেতা লঙ্কেশ্বর হাজং, গজেন্দ্র হাজং, ইসলামেশ্বর হাজংকে ধরতে এসে না পেয়ে লঙ্কেশ্বর হাজংয়ের সদ্য বিবাহিত স্ত্রী কুমুদিনী হাজংকে ধরে ক্যাম্পের দিকে রওনা হয়। খবর ছড়িয়ে পড়ে গ্রামে। সেই সময় কুমুদিনী হাজং নামে যে সুরসী মহিলাকে যখন অপহরণ করে ব্রিটিশ বাহিনী, তখন তাকে রক্ষা করার জন্য এবং তার মান সম্মান ইজ্জত সম্ভ্রম রক্ষা করার জন্য উনি নারী নেত্রী ও নারী বাহিনী নিয়ে ওনাকে রক্ষা করতে আসছিলেন। ওই বহেরাতলিতে আসছিলেন। উনি মিটিং করতেছিলেন ওই বগাঝরা নামক স্থানে। সেখান থেকে উনি নারী বাহিনী নিয়ে ওনাকে রক্ষা করছিলেন এবং ব্রিটিশ বাহিনীদের সাথে সংঘর্ষে এবং যুদ্ধ করতে গিয়ে সেখানে তিনি নিহত হয়েছিলেন আর কি। এটা হইল স্পট। এবং বহেরাতলি এটা একটা টঙ্ক আন্দোলন এবং ব্রিটিশ বিরোধী এইখানে যুদ্ধটা হয়েছিল। এইখানে যুদ্ধটা হয়েছিল। যার জন্য এই সংগ্রামের যে জায়গাটা, এই স্থলেই আমরা স্মৃতিসৌধটা করেছি। থ্যাংক ইউ। বাংলা লিংক। ও হ্যাঁ, দুর্গাপুর শহর থেকে আজ আমরা 2টো মোটরসাইকেল ভাড়া নিয়েছি নদীর এপারে ঘুরে বেড়ানোর জন্য। কারণ সোমেশ্বরী নদী পার হয়ে শিবগঞ্জ যাওয়ার জন্য কোনো ব্রিজ বা ফেরি নেই, গাড়ি যাবে না। সুসং বাজারে অ্যাভেলেবেল মোটরসাইকেল ভাড়া পাওয়া যায়। তো যারা বেড়াতে আসবেন তারা সহজে মোটরসাইকেল ভাড়া নিয়ে ঘুরতে পারেন। ভাড়া বেশি না, দূরত্ব বা ঘন্টা মেপে বাইক ভাড়া নিলে সাথে ফ্রি একজন গাইড পেয়ে যাবেন। আর আমরা চলেছি কুমুদিনী হাজংয়ের খোঁজে। আমরা এখন আপনাদের নিয়ে আসছি কুমুদিনী হাজংয়ের বাড়িতে, কিন্তু উনি নাই, উনি বিজয়পুর গেছেন মেয়ের বাড়িতে। উনি আসেন না এখানে নাকি? না, এখানে থাকে না, সপ্তাহ এখানে গেছে। আচ্ছা, এখন যে কয়দিন থাকবো হ্যাঁ বলেন। ওনার ছবি আছে? হ্যাঁ, এটি কুমুদিনী হাজংয়ের বাড়ি। 2004 সালের 31 জানুয়ারি হাজং মাতা শহীদ রাশিমণি স্মৃতিসৌধটি উদ্বোধন করেন কুমুদিনী হাজং। আর এই ঘরটিতে তিনি থাকতেন। দেখলেন তিনি কেমন আছেন। যাকে নিয়ে এত ঘটনা, তিনি হচ্ছেন কুমুদিনী হাজং, যার ছবিটা দেখতে পাবেন এখানে। বাংলা লিংক। কুমুদিনী হাজংয়ের বাড়ির পাশেই রয়েছে রানীখং পাহাড়। সেই রানীখং পাহাড়ে রয়েছে একটি খ্রিস্টান ক্যাথলিক গির্জা। সেখানে চলেছি আমরা। বিরিশিরি বা দুর্গাপুরে বেড়াতে এলে অনেকেই এই গির্জাটি দেখতে আসেন এর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। এই গির্জাটির নাম সাধু জোসেফের ধর্মপল্লী। তো এই ধর্মপল্লীর ইতিহাস শুনুন। 1909 সালে রানীখং এলাকার 5 জন প্রবীণ গারো নেতা ঢাকার বিশপ হান্টের কাছে যান এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বিশপকে এই এলাকায় ধর্মপ্রচারের আহ্বান জানান। 1910 সালে ঢাকার বিশপ লিনেবর্নের নির্দেশে ফাদার ফ্লেবি রানীখং আসেন এবং 1911 সালে ধর্মপ্রচার শুরু করেন। গারোরা স্থায়ীভাবে গির্জা স্থাপনের জন্য ফাদারকে অনুরোধ জানালে 1915 সালে ফাদার ফ্রাসিস্ট তৎকালীন বাজার দরে 4 গুণ বেশি দাম দিয়ে সুসঙ্গ জমিদারের কাছ থেকে রানীখং পাহাড়টি কিনে নেন এবং
1912 সালে পাহাড়ের নিচে স্কুল এবং উপরে গির্জা তৈরি করেন। নাম দেন সাধু জোসেফের ধর্মপল্লী। দেখছেন রানীখং পাহাড়ের সেই ধর্মপল্লী। আগে বলেছি এখানে শুধু গির্জা দেখার জন্যই না, মানুষ আসে এর আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। এখান থেকে ভারতের মেঘালয় দেখা যায়। তো আপনারা যারা রানীখংয়ের সাধু জোসেফের ধর্মপল্লীতে বেড়াতে আসবেন তারা একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনারা আছেন একটি ধর্মীয় প্রতিষ্ঠানে। এর পবিত্রতা অবশ্যই রক্ষা করতে হবে। বাংলা লিংক। সাধু জোসেফের ধর্মপল্লীর নিচে রয়েছে সোমেশ্বরী নদী। নদীর ওপারে ভারতের মেঘালয়ের বাগমারা থানা, আর ওই যে পাহাড়টা দেখছেন ওটি কৈলাস পর্বত। এই পর্বতটিকে নেত্রকোনার সব জায়গা থেকে দেখা যায়। এই পর্বতমালাকেই গারো পাহাড় বলা হয়। একটি বিষয় লক্ষ্য করেছি, আমাদের দেশের সীমানা এমনভাবে নির্ধারণ করা হয়েছে যে সকল সুন্দর পাহাড়গুলোই ভারতের মধ্যে। বিষয়টা বেদনাদায়ক। রানীখং পাহাড়ের নিচে এসে এই প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা মুগ্ধ। বিষয় কি? মুগ্ধ শব্দটি আমরা নেত্রকোনা এসে অনেকবার ব্যবহার করলাম। তার মানে নেত্রকোনা আসলেই সুন্দর। সাধু জোসেফের ধর্মপল্লীতে আছে স্কুল, হাসপাতাল, বোর্ডিং, গোরস্থান ও গির্জা। আর এটি সেই রানীখং স্কুল, যা 1912 মানে একই সময় প্রতিষ্ঠিত হয়েছে। তো আপনারা নেত্রকোনা দুর্গাপুর বেড়াতে এলে অবশ্যই রানীখং পাহাড় বেড়াতে আসবেন। বাংলা লিংক। এবারে চলুন বহু প্রতীক্ষিত নেত্রকোনার বিজয়পুরের চীনামাটির খনি দেখে আসি। রানীখং পাহাড় থেকে ফিরতি পথে বয়রাতলি হয়ে পশ্চিমে 3 কিলোমিটার গেলেই বিজয়পুরের সাদামাটি পাহাড়। আবার যারা সুসঙ্গ দুর্গাপুর থেকে আসবেন তারা 7 কিলোমিটার উত্তর পশ্চিমে বয়রাতলি হয়ে বিজয়পুর যাবেন। 1957 সালে তৎকালীন ময়মনসিংহ জেলার দুর্গাপুর থানার ভেদিকুড়া নামক স্থানে প্রথম চীনামাটির সন্ধান পাওয়া যায়। 1964 থেকে 65 সালে এই এলাকায় 13টি কূপ খনন করে চীনামাটির মজুদের অনুসন্ধান চালানো হয়। এই যে দেখলেন, এটি সেই 13টি কূপের একটি। তো এবারে চলুন ওপেন চীনামাটির খনি দেখে আসি। চীনামাটি মানে হোয়াইট ক্লে বা চায়না ক্লে। এই মাটি প্রধানত সিরামিক শিল্পে ব্যবহার করা হয়। থালা বাসন তৈরির পাশাপাশি বিদ্যুৎ ইনসুলেটর এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে এই সাদামাটি ব্যাপক ব্যবহার হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাটির নিচে এবং উপরে চীনামাটির সন্ধান পাওয়া গেছে। নেত্রকোনা জেলার বিজয়পুর ও গোপালপুর, শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা, চট্টগ্রামের হাইটগাঁও ও সাতকানিয়া উপজেলা, দিনাজপুরের মধ্যপাড়া, বড়পুকুরিয়া ও দিঘিপাড় এবং নওগাঁ জেলার পত্নীতলাতে চীনামাটির মজুদ আছে। এই চীনামাটির খনি দেখতে যে এত সুন্দর তা আগে বুঝিনি। 1978, 1980 এবং 1983 সালের জরিপে এই এলাকার পশ্চিমে ভেদিকুড়া থেকে মাইজপাড়া এবং পূর্বে ভান্ডাকুড়া থেকে গোপালপুর পর্যন্ত চীনামাটির স্তরের সন্ধান পাওয়া যায়, যা প্রায় 10.4 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই চীনামাটির মজুদের পরিমাণ সে সময় 2.47 মিলিয়ন টন বলে পরিমাপ করা হয়, যা বিজয়পুর চীনামাটি বলে পরিচিত। দেখছেন সেই বিজয়পুর চীনামাটির খনি। বাংলাদেশের অনেক সিরামিক কোম্পানি বিজয়পুর থেকে সাদামাটি বা চীনামাটি সংগ্রহ করছে। এই সাদামাটির গুণগত মান উন্নত। বর্তমানে 11টি কোম্পানি বিজয়পুর থেকে চীনামাটি আহরণ করছে। এই এলাকায় এমন অনেক খোলা চীনামাটির খনি রয়েছে। চলুন আরও একটা থেকে ঘুরে আসি। তো যেতে পথে লিখে নিন আজকের কুইজ। প্রশ্নটি হলো, ঢাকা থেকে সড়ক পথে নেত্রকোনার দূরত্ব কত কিলোমিটার? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে: এ 159 কিলোমিটার, বি 20 কিলোমিটার, সি 500 কিলোমিটার। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই। বলতে হবে, ঢাকা থেকে সড়ক পথে নেত্রকোনার দূরত্ব কত কিলোমিটার? বিজয়পুরের এই সাদামাটির পাহাড়, চীনামাটির এই পাহাড়গুলো আমাদের প্রাকৃতিক সম্পদ। আর এই পাহাড়গুলো যদি আপনি জিজ্ঞেস করেন দেখতে কেমন, তাহলে আমি এক কথায় বলবো, বড়ই সৌন্দর্য।
নেত্রকোনা দুর্গাপুরের বিজয়পুর চীনামাটির খনি এবং তার আশেপাশের দৃশ্য দেখেই আমরা মারলাম একটা ছোট্ট ব্রেক। বাংলা লিংক, বাংলা লিংক বাংলার পথে, বাংলা লিংক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিংক বাংলার পথে। বন্ধুরা, আপনারা দেখছেন নেত্রকোনা জেলার শেষ পর্ব। আমরা চলেছি দুর্গাপুর থেকে 5 কিলোমিটার পূর্বে নাজিরপুর রাস্তার পাশের মাসকান্দা মসজিদ দেখতে। ভাই মাসকান্দা মসজিদটা কোথায়? মাসকান্দা পিছনে ফেলে দিয়ে আসছি। ঠিকানা মতে এখানে কোথাও হাতের বামে মাটির রাস্তা ধরে হাফ কিলোমিটার হাঁটলেই মাসকান্দা গ্রাম, আর সেই গ্রামে মাসকান্দা মসজিদের দেখা মিলবে। আশা করছি যেতে পারবো। মাসকান্দা মসজিদ সুলতানি আমলের একটা প্রাচীন মসজিদ। এই এলাকা যখন দিল্লির সুলতানদের শাসনভুক্ত ছিল তখন এই এলাকায় সুলতানের মুসলিম সৈন্যদের ব্যারাক ছিল। তাদের জন্য মূলত এই মসজিদটি তৈরি করা হয়েছে বলে ধারণা করা হয়। মাসকান্দা মসজিদ নেত্রকোনার প্রাচীনতম মসজিদের অন্যতম। মসজিদটির সময়ের ভারে অল্প অল্প করে মাটির নিচে তলিয়ে যাচ্ছে। তো এই মসজিদটি দেখতে দেখতে লিখে নিন আমাদেরকে যোগাযোগের মাধ্যম। SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা লিখুন tinkutraveler@yahoo.com এই অ্যাড্রেসটি। বাংলা লিংক। বন্ধুরা, এখন আপনাদেরকে একটি অনাথ আশ্রম দেখাতে নিয়ে যাব। মাসকান্দা মসজিদ থেকে মূল রাস্তায় ফিরে অপর পাশের রাস্তায় নেমে গেলেই চণ্ডীগড় এলাকা, আর এখানেই আছে চণ্ডীগড় অনাথ আশ্রম। 1984 সালে নিত্যানন্দ গোস্বামী নামে একজন মানুষ নিজ উদ্যোগে এই আশ্রমটি গড়ে তুলেছেন। আশ্রমটিতে আশ্রয়হীন হিন্দু শিশু ও বুড়োরা জায়গা পায়। অনাথ শিশুরা এখানে খাওয়া, থাকা ও লেখাপড়ার পাশাপাশি মানুষ হওয়ার একটা সুযোগ পায়। আশেপাশের সুবিধা বঞ্চিত মহিলারাও এখানে বিভিন্ন ধরনের কাজ করে স্বনির্ভর হওয়ার চেষ্টা করে যাচ্ছে। চণ্ডীগড় অনাথ আশ্রমটি তাদের নিজস্ব কর্মকাণ্ড যেমন মাছ চাষ, গাভী পালন এবং অন্যান্য কাজ থেকে অর্থ সংগ্রহ সহ স্থানীয় বিত্তবানদের সহায়তায় তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আত্মমানবতার সেবার এ ধরনের দৃষ্টান্ত এদেশে অনেক আছে, শুধু আমাদের খুঁজে দেখার বাকি। বাংলা লিংক। নেত্রকোনা জেলায় আমাদের মহান মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি আছে। তেমন একটি স্মৃতি দেখতে আমরা এখন চলেছি দুর্গাপুর থেকে সোজা পূর্ব দিকে 10 কিলোমিটার দূরে কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারে। বাজারের পাশে রয়েছে এই স্মৃতিসৌধটি। 1971 সালের 26 জুলাই এখানেই পাকিস্তানি সেনাবাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের এক সম্মুখ যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, নুরুজ্জামান, ইয়ার মাহমুদ, দ্বিজেন্দ্র, ভবতোষ, আব্দুল আজিজ, ফজলুর রহমান শহীদ হন। এছাড়া কালামিয়া নামে একজন গ্রামবাসীও সেদিন শহীদ হয়েছিলেন। বাংলা লিংক বাংলার পথে। সেদিন কি ঘটেছিল? মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের বহর আসছে খবর পেয়ে রাস্তার পাশে অ্যাম্বুশ করে। যে সময় বর্বর পাকিস্তানি বাহিনীর আসার কথা তার থেকে অনেক সময় পার হয়ে যায়, কিন্তু তারা আর আসে না। আর আসবে না ভেবে যখন মুক্তিযোদ্ধারা অ্যাম্বুশ ভেঙে রাস্তায় উঠে আসে তখনই তারা পাকিস্তানি সেনাদের সামনাসামনি হয়ে পড়ে। শুরু হয় সম্মুখ গোলাগুলি। 7টি তরতাজা প্রাণ লুটিয়ে পড়ে হানাদারদের গুলিতে। যুদ্ধ শেষে সাথীরা সহযোদ্ধাদের নিষ্প্রাণ দেহ নিয়ে আসেন ঘটনাস্থল থেকে অনেক দূরে কলমাকান্দার লেঙ্গুরা সীমান্তে নিরাপদে সমাহিত করার জন্য। চলেছি কলমাকান্দার লেঙ্গুরা সীমান্তে। আমাদের স্বাধীনতা যুদ্ধের অকুতভয় শহীদেরা কেমন আছেন দেখতে। নাজিরপুর থেকে পাকা রাস্তা ধরে 8 কিলোমিটার উত্তরে লেঙ্গুরা বাজার, সেখান থেকে 2 কিলোমিটার উত্তর পশ্চিমে ফুলবাড়ি গ্রাম, সেখান থেকে আরো 1.5 কিলোমিটার নদীর পাড় ধরে গেলেই সীমান্ত, আর ওখানে আছে 7 শহীদের সমাধি। এই যে নদীটা দেখছেন, এই নদীটার নাম মঙ্গলেশ্বরী। আর আমরা যাচ্ছি 7 শহীদের মাজার দেখতে, একেবারে 0 পয়েন্ট। ওই পাশে ইন্ডিয়া, এটা ইন্ডিয়া, এটা ইন্ডিয়া, সব ইন্ডিয়া। এই নদীটা শেষ হলে ওই পারে ইন্ডিয়া। আর ওখানে ওই যে বিএসএফ বসে আছে। সীমান্ত এলাকা মানে সাধারণ চলাচলে কিছুটা বিধিনিষেধ থাকে, কারণ
কাছেই থাকে ভারতীয় বিএসএফ এর ক্যাম্প। লেঙ্গুরার ফুলবাড়ি 7 শহীদের সমাধি দেখতে চাইলে বাংলাদেশ রাইফেলসের সহায়তা অবশ্যই নিতে হবে। আমরা এসে গেছি আমাদের গন্তব্যে। 7 শহীদের সমাধিস্থলটি দারুণ একটি স্থানে। মেহগনি গাছের বড় বাগান ঘেরা ছায়াশী নিবিড় পরিবেশ, পাশ দিয়ে বয়ে চলেছে মঙ্গলেশ্বরী নদী, 3 ধারে ভারতের বর্ডার, অদূরেই ভারতের পাহাড় ঘেরা চমৎকার দৃশ্য। এখানেই চিরনিদ্রায় শুয়ে আছেন মহান স্বাধীনতা যুদ্ধে প্রাণ উৎসর্গ করা 7 জন শহীদ মুক্তিযোদ্ধা। বন্ধুরা, চলুন একেবারে বাংলাদেশ ভারত সীমান্ত থেকে ঘুরে আসি। ওখানে আছে সীমানা নির্ধারণকারী 1172 নম্বর পিলার। আমরা এখন এমন জায়গায় আসছি যার এই যে এপারটাও ইন্ডিয়া, হ্যাঁ এপারটা ইন্ডিয়া, এপারটা বাংলাদেশ, একদম শেষ। এর এই পারে আর আমাদের কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই, একদম জিরো পয়েন্টে আমরা। এই সীমান্তের ওপারে ছিল মুক্তিযোদ্ধাদের রংরা ক্যাম্প। তো নেত্রকোনার কলমাকান্দার লেঙ্গুরা সীমান্তের ফুলবাড়ির 7 শহীদকে শ্রদ্ধা জানিয়ে শেষ হয়ে যাবে আমাদের আজকের বাংলা লিংক বাংলা পথের নেত্রকোনা অভিযান। আগামী পর্বে আমরা আপনাদের নিয়ে চলে যাব বাংলাদেশের অন্য কোনো জেলার দারুণ দারুণ স্পটে। নেত্রকোনায় অনেক বন্ধু আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে বাংলা লিংক বাংলা পথের পক্ষ থেকে ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে বাংলাদেশের অন্য কোনো জেলায়। সাথে থাকার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। বাংলা লিংক বাংলার পথে।